চীনের নতুন ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের সরাসরি আঘাত হানতে সক্ষম। ভারতীয় প্রতিষ্ঠান ও নাগরিকদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা। চীনের ভাইস প্রেসিডেন্ট ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের তীব্র উত্তেজনা। 400 জনের বহর নিয়ে ভারত সফরে যাচ্ছে শি জিনপিং। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হাইপারসোনিক গ্লাইড ভেহিকল প্রযুক্তির মাধ্যমে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র চালনায় সক্ষম নতুন এক ধরনের অস্ত্র তৈরি করেছে চীন, যা দিয়ে বহু দূরে থাকা যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে নিশানা করা সম্ভব। ইরান যুদ্ধের কারণে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার অস্ত্রের ঘাটতির মধ্যেই বেইজিং এই চমক সামনে এনেছে। চীন বিশ্বের একমাত্র দেশ যারা এই প্রযুক্তির HGV চালনা ও উন্নয়ন করছে। বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে এবার এক অবিশ্বাস্য হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে চীন। বেজিংয়ের তৈরি এই নতুন প্রযুক্তির মারণাস্ত্র এখন কয়েক হাজার মাইল দূরের মার্কিন সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন এমন কিছু হাইপারসোনিক গ্লাইড ভেহিকল তৈরি করেছে যা বায়ুমণ্ডলের ভেতর তীব্র গতিতে গতিপথ পরিবর্তন করে যেকোনো মার্কিন যুদ্ধবিমান ও উড়ন্ত কমান্ড পোস্ট ধ্বংস করে দিতে সক্ষম। ইরানের সঙ্গে দীর্ঘ 6 মাস সংঘাতের জেরে যখন পেন্টাগন নিজেদের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার অস্ত্রের তীব্র সংকটে ভুগছে, ঠিক তখনই বেজিংয়ের এই আকাশ ছোঁয়া সামরিক সক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। চীনের তৈরি DF-17 হাইপারসোনিক মিসাইলটি শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে চলতে পারে, যা প্রশান্ত মহাসাগরের বুকে থাকা মার্কিনীদের কৌশলগত ঘাঁটি গুয়ামে সরাসরি আঘাত হানতে পারে। এছাড়া 8000 কিলোমিটার পাল্লার DF-27 মিসাইলটি অনায়াসে হাওয়াই দ্বীপপুঞ্জ পর্যন্ত উড়াল দিতে সক্ষম। পেন্টাগনের হিসাব অনুযায়ী 2015 সালের তুলনায় বর্তমানে চীনের ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা প্রায় 147% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 3150টিতে। আর মার্কিন বিমান বাহিনীর গবেষণা সংস্থার দাবি, চীনের মূল লক্ষ্য এখন শুধু নির্দিষ্ট কোনো ভবন বা ঘাঁটি ধ্বংস করা নয়, বরং শত্রুপক্ষের পুরো যোগাযোগ ব্যবস্থা, রাডার ও যুদ্ধ পরিচালনার কাঠামো একসঙ্গে অকার্যকর করে দেওয়া। এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের বিকাশ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পুরো সামরিক ও ভূ রাজনৈতিক ভারসাম্যকে আমেরিকার প্রতিকূলে নিয়ে এক নতুন সংঘাতের সমীকরণ তৈরি করছে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট। ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের 4টি প্রতিষ্ঠান ও নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির নতুন শুরু করা অপারেশন ইকোনমিক আউটকাস্ট এর আওতায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ইরান থেকে গোপনে কোটি কোটি ডলারের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল আমদানির অভিযোগে এবার ভারতের একাধিক প্রতিষ্ঠান এবং ভারতীয় নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অপারেশন ইকোনমিক আউটকাস্ট এর অধীনে ভারতের পোর্ট্রিজ পার্টনার্স LLP নামের একটি প্রতিষ্ঠান এবং এর 2 কর্মকর্তার উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, এই কোম্পানিটি জেনে শুনে ইরান থেকে ভারতে বিপুল পরিমাণ রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল পণ্য প্রবেশে সহায়তা করেছে। এছাড়া ভারতের সাদাশিবা ওভারসিজ লিমিটেড নামের আরেকটি প্রতিষ্ঠান 2024 থেকে 2025 সালের মধ্যে ইরান থেকে প্রায় 6,90,00,000 ডলারের তেল আমদানি করার দায়ে মার্কিন কালো তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই তালিকায় আরও রয়েছে PP সফটেক প্রাইভেট লিমিটেড নামের আরেকটি ভারতীয় প্রতিষ্ঠান, যারা প্রায় 2,50,00,000 ডলারের ইরানি তেল আমদানির সাথে জড়িত ছিল এবং এর পরিচালক প্রশান্ত গার্গকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। একই সাথে ইরান ও তুরস্কের বেশ কয়েকটি প্রতিষ্ঠানও এই মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছে। নিষেধাজ্ঞার ফলে আমেরিকার অধীনে থাকা এসব ভারতীয় প্রতিষ্ঠানের সমস্ত সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ থাকবে এবং মার্কিন নাগরিকদের তাদের সাথে যে কোনো ধরনের লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ মেটাতে চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং এর সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বিরোধ মেটাতে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন তারা।
হিমালয় অঞ্চলে দেশ দুটির মধ্যে প্রায় ৩,৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্তের বড় একটি অংশ এখনও সুনির্দিষ্টভাবে চিহ্নিত না হওয়ার কারণে দীর্ঘদিন ধরেই এর মালিকানা নিয়ে বিরোধ চলছে। বিস্তারিত প্রতিবেদনে। ভারত ও চীনের সম্পর্ক নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে, কেননা সামনে অপেক্ষা করছে ২৫তম স্পেশাল রিপ্রেজেন্টেটিভ বা এসআর মিটিং। বিশেষ এই সভায় যোগ দিতে এরই মধ্যে চীনের বেইজিংয়ে পৌঁছেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। গুরুত্বপূর্ণ ওই বৈঠকের আগেই এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ হয়েছে চীনের ভাইস প্রেসিডেন্ট হান জং ও অজিত দোভালের মাঝে। বৈঠকে দুই দেশের সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা কিভাবে বজায় রাখা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাণিজ্য, কূটনীতি ও বৈশ্বিক রাজনীতিতে ভারত চীনের সম্পর্ক কিভাবে আরও মজবুত করা যায় তা নিয়ে বিস্তারিত কথা বলেন তারা। এ বিষয়ে দুদেশের মধ্যে পূর্বে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে এই সৌজন্য সাক্ষাৎ। বিশেষ করে সীমান্ত উত্তেজনা কমিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য স্বাভাবিক করাই এর মূল লক্ষ্য। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এশিয়া অঞ্চলের অর্থনৈতিক ও সামরিক ভারসাম্য বজায় রাখতে এই বৈঠক বড় ভূমিকা রাখতে পারে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়ে চীনা কোম্পানিগুলোকে এর আওতায় আনা হলে ওয়াশিংটনের বিরুদ্ধে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বেজিং। যুক্তরাষ্ট্রের সেকেন্ডারি স্যাংশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, আন্তর্জাতিক আইন কিংবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া একতরফাভাবে আরোপ করা নিষেধাজ্ঞার বিষয়ে চীনের অবস্থান আগে থেকেই পরিষ্কার। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পর নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে চীন। তেহরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকে বিচ্ছিন্ন করতে ওয়াশিংটনের চাপ বাড়ানোর মধ্যেই বেইজিং এই হুঁশিয়ারি দিয়েছে। চীন স্পষ্ট করে জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা ইরানের সঙ্গে স্বাভাবিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা ও তথাকথিত দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা তারা মানবে না। চীন আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে তাদের বৈধ বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে তা মোকাবেলায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ইরান ইস্যুতে বেইজিংয়ের এই অবস্থান ওয়াশিংটনের সঙ্গে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগেই ইরানের ওপর নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে, ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। বিশেষ করে ইরানের তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত দেশগুলোকে লক্ষ্য করে চাপ বাড়ানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা চীন। এজন্য তেহরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনায় চীনের সঙ্গে ইরানের বাণিজ্যিক সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তেহরানকে একঘরে করতে যুক্তরাষ্ট্রের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চীন। ব্রিক্স সম্মেলনে যোগ দিতে দীর্ঘ 7 বছর পর প্রায় 400 সদস্যের একটি বড় প্রতিনিধি দল নিয়ে ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এটি দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ভারত ও চীনের সম্পর্কের বরফ গলার নতুন ইঙ্গিত হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শি জিনপিংয়ের উপস্থিতি ব্রিক্সের নিজস্ব কর্মসূচির চেয়েও বেশি গুরুত্ব পেতে পারে ভারত চীন সম্পর্ক। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ প্রায় 7 বছরের বৈরী সম্পর্কের বরফ গলিয়ে অবশেষে আগামী সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক সফরে ভারত যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিতব্য এবারের মেগা ব্রিক্স সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফর করবেন শি জিনপিং। এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই চীনের বিশেষ দল ভারতের কাজ শুরু করেছে। এর আগে সর্বশেষ 2019 সালে ব্রিক্স সম্মেলনে যোগ দিতেই প্রায় 200 কর্মকর্তার বিশাল প্রতিনিধি দল নিয়ে ভারত সফরে এসেছিলেন চীনা প্রেসিডেন্ট। কিন্তু 2020 সালের জুনে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে ঘটা সীমান্ত সংঘাতের পর দুই প্রতিবেশী দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটে। তবে দীর্ঘকাল পর এই অচল অবস্থা কাটতে শুরু করে যখন গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেজিং সফর করেন। মোদীর সেই সফরের সুফল হিসেবেই এবার প্রায় 400 কর্মকর্তার এক বিশাল বহর নিয়ে পুনরায় ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন শি জিনপিং। যদিও লাদাখ ও অরুণাচল সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে এখনও তীব্র বিরোধ বজায় রয়েছে, তবে ব্রিক্স সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদী ও শি জিনপিং এর মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক হবে কিনা তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। দর্শক, এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।